আপনি একটু সময় নিয়ে আপনি যদি একটু আলোচনা করেন তাহলে আমাদের জন্য আমরা একটু বেশি সমৃদ্ধ হতে পারবো বিষয়টার উপরে। তারপরে আমাদের সাথে এখানে জনাথন আছে, আমি আছি, এবং আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব আমাদের অতিথিদের যারা আছেন এখানে, আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, ওনার সময় নেই, উনি 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 যাবেন, উনি 12টা পর্যন্ত ওনার কাছ থেকে আমি সময় চেয়ে নিয়েছি। তো আমি এই মুহূর্তে আমি একটু কথা বলতে সুযোগ দিতে চাই মাহমুদা আপাকে। উনি 5 মিনিট উনি কথা বলবেন এবং উনি কথা বলে উনি বিদায় নেবেন আমাদের কাছ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে যেতে হবে বলে আমি আগে বলে চলে যাচ্ছি। এখানে মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং যিনি সভাপ্রধান আছেন, উপস্থিত সুধীবৃন্দ, আমি আর্টিকেলগুলো আছে, ধারাগুলো আছে, আমি সেই বিষয়ে আলোচনায় যাচ্ছি না। প্রথম কথা হলো যে ধারাগুলো আছে সব ধারাই কিন্তু অধিকার সম্পর্কে অধিকার ধারা। আমরা যা স্বাক্ষর করেছেন, অনুমোদন করেছেন, স্বাক্ষর করেছেন এবং কোনো রিজার্ভেশন ছাড়াই স্বাক্ষর করেছেন, এটাও একটা খুশির কথা। এবং একটি সনদে, জাতিসংঘের একটি সনদে স্বাক্ষর করার অর্থই কিন্তু হলো একটা দায়বদ্ধতা এসে যায়, অর্থাৎ এই সনদটি বাস্তবায়ন করতে হবে। এবং আমরা যেই কথাটি কাজী খালিকুজ্জামান বলে গেছেন, আমিও বলবো যে এটা কোনো করুণা নয়, এটা কোনো কৃপা নয়, এটা হলো যে পার্সোনাল ডিসেবিলিটি তাদের মানবিক অধিকার, তাদের অধিকার, এবং এই অধিকারগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে এবং এই অধিকারগুলোই দিতে হবে, যে অধিকারগুলো আপনার সরকারও অনুমোদন করেছে। এবং মনে রাখতে হবে যে প্রতিবন্ধীরা প্রথমে মানুষ এবং তার পরিচিতি একজন মানুষ হিসাবে, এবং তারপরে তার যে বিশেষ বৈশিষ্ট্য যেটা সেই প্রতিবন্ধী, সেটা আমি যে কথাগুলো বলতে যাচ্ছি যে কয়েকটি বিষয়, সেটা হলো যে এটি একটি সনদ, এবং একটি সনদকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যেটি দরকার সেটা হলো একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। কারণ আমরা জানি অনেক বছর আগে 1984-এ সরকার আরেকটি সনদ অনুমোদন করেছেন, যেটা সিডো সনদ, এবং সেইটা নিয়ে আমরা অনেক দিন ধরে সরকারের সাথে আমরা যোগাযোগ করছি তার পূর্ণ বাস্তবায়ন এবং তার পূর্ণ অনুমোদন। এবং সেই সনদটির ব্যাপারে যেই কথাটি আমরা বলতে চাই যে একটি কর্ম পরিকল্পনা থাকতে হবে। তেমনিভাবে এই সনদে আপনারা দেখেছেন যে 50টি আর্টিকেল আছে, এবং 50টি আর্টিকেলের মধ্যে 4 থেকে আপনার 34 পর্যন্ত আর্টিকেল হলো বিভিন্ন বিষয়ের উপর, অর্থাৎ কি কি মেজার নিতে হবে। সুতরাং এখানে সব কিছু একবারে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব না, সেই জন্য একটি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, এবং সেই পরিকল্পনাগুলো হতে হবে আমাদের জাতীয় অবস্থার পরিপ্রেক্ষিতে। কারণ সব দেশের প্রতিবন্ধী এবং সব দেশের প্রতিবন্ধীদের অবস্থা এক নয়, যেটা কাজী খালিকুজ্জামান বলে গেছেন। আমাদের দেশে কিন্তু কোনো গবেষণা নাই, আমরা জানি না প্রতিবন্ধীদের সংখ্যা কি এবং কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, এবং এখানে নারী প্রতিবন্ধী আছে, শিশু প্রতিবন্ধী আছে। সুতরাং সব দিক বিবেচনা করে আমাদের একটা কর্ম পরিকল্পনা, এবং এই কর্ম পরিকল্পনায় একটা প্রায়োরিটি সেট করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে, যে এইগুলো স্বল্পমেয়াদী মেজার এবং এগুলো দীর্ঘমেয়াদী, এইটা একটা ইমিডিয়েট যেটা করা দরকার। এবং আমি মনে করি যে প্রায়োরিটি নির্ধারণটা অতি জরুরি। দ্বিতীয়ত যেটা আমি মনে করছি সেটা হলো যে এই যে সনদটি আছে, জাতিসংঘের সনদ, এইটি ডিসেমিনেট করা, এইটি জনসাধারণের মধ্যে, মানুষের মধ্যে, যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে বা যারা এই বিষয়ে যাদের কিছুটা যোগাযোগ আছে, শুধু তাদেরই না, বাইরে সাধারণ মানুষের মধ্যেও। এবং এটা যে সকলের দায়িত্ব, শুধু সরকারের দায়িত্ব না, এটি সমাজের দায়িত্ব, এটি আমাদের সকলের দায়িত্ব, সেই কথাটি সবাইকে মনে করিয়ে দেওয়া এবং এটা সবার মাঝে প্রচার করা, যেটা আমি মনে করি সবচেয়ে বড় একটা পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক অঙ্গীকার। যেটা আমরা জানি বর্তমান সরকার আমাদের নারীর অধিকার নিয়ে অনেক কিছু করলেন 1997-এ, পরবর্তী সময়ে সেটা আবার পরিবর্তিত হয়ে গেছিল, আবার আমাদের আন্দোলনে সেটা বহাল হতে যাচ্ছে। তো সেই জন্য একটা আমি মনে করি যেহেতু সরকার এটা র্যাটিফাই করেছেন, একটা পলিটিক্যাল কমিটমেন্ট নিশ্চয়ই থাকবে, পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া কিছুই হয় না, সুতরাং এইটা খুবই জরুরি। এবং আরেকটি বিষয় যে একটা কমিউনিটি মোবিলাইজেশন, কারণ আমরা জানি যে আমাদের দেশে যে সামাজিক দৃষ্টিভঙ্গি আছে প্রতিবন্ধীদের দিকে, সেটা
খুবই পজিটিভ নয়। সেই জন্য সমাজকে, সামাজিক যে অ্যাটিটিউড, সামাজিক যে চিন্তা ভাবনা, সামাজিক যে মানসিকতা, সেইটাকে পরিবর্তন করার লক্ষ্যে এবং কমিউনিটি রেসপন্সিবিলিটি, এটা যে কমিউনিটিরও একটা রেসপন্সিবিলিটি আছে, সেই জন্য একটা কমিউনিটি মোবিলাইজেশনটা খুবই দরকার। সবচেয়ে বড় যে কথা সেটা হলো যে প্রতিবন্ধীদের দে শুড হ্যাভ অ্যাক্সেস টু ডিসিশন মেকিং, যেটা এই সনদেও আছে। ডিসিশন মেকিংয়ে তাদের অ্যাক্সেস থাকতে হবে, কারণ তাদের নিজের সম্পর্কে ডিসিশন তাদের নিজেদেরই নিতে হবে। আমরা 1995 সালে বলেছিলাম, যখন ৪র্থ বিশ্ব নারী সম্মেলন হয়েছিল, যে নারীদের অ্যাক্সেস টু ডিসিশন মেকিং থাকতে হবে, এবং সেই জন্য কারণ নারীর চোখে বিশ্বকে দেখতে হবে। নারী যদি তার নিজের স্বার্থে যদি আইন করতে যায়, তার নিজের স্বার্থে যদি আপনার পরিকল্পনা করাতে হয়, তাহলে নারীর চোখে বিশ্ব দেখতে হবে। ঠিক তেমনিভাবে আমি বলবো যে এই কথাটিও আমাদের মনে রাখতে হবে প্রতিবন্ধীদের বেলায়ও, যে তাদের নিজেদের চোখে বিশ্বকে দেখতে হবে, তাদের নিজেদের চোখে দেশকে দেখতে হবে, এবং তারা তাদের নিজের স্বার্থ, নিজের প্রায়োরিটি, নিজের যে নিডস, সেইটা যেন যথাযথভাবে প্রতিফলিত করতে পারে আমাদের পরিকল্পনায়, আমাদের প্রোগ্রামে। আমি এই কটি কথা বলেই আমি শেষ করতে চাই। আমি সবার কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। আমাদের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা সবাই মিলে সবার চোখ দিয়ে আসলে বাংলাদেশকে আমাদের সবাইকে দেখতে হবে। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এখানে আমাদের আরেকজন বিশেষজ্ঞ, যিনি আমরা বলতে পারি আর কি ল বিষয়ের উপরে যিনি রিসার্চ করেন, কাজ করেন, কথা বলেন, ওনাকেও আমি 5 মিনিট সময় দিতে চাই কথা বলার জন্য। এবং সামনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই, আমি আগে আমাদের যে কিনোট স্পিকার যেটা বললেন, ঠিক আছে না, শোনা যাচ্ছে? যেটা উনি সুন্দরভাবে পরিষ্কারভাবে আমাদেরকে পুরা কনভেনশনটা নিয়ে আলোচনা করেছে। আমি জাস্ট একটু বলতে চাই যে মহিলা আইনজীবী সমিতি, আমরা নারীদের নিয়ে এবং শিশুদের নিয়ে কাজ করি, এবং আমরা যখন তাদের নিয়ে যখন কাজ করি, আমাদের কাছে কিন্তু অনেক সময় এই ধরনের সার্ভাইভার আসে যারা কোনো না কোনোভাবে ডিসেবল, তাদেরকে সাহায্য করতে যায়। যে সমস্যাগুলো আমরা পড়ি, বিশেষ করে ভিকটিম উইটনেস প্রোটেকশন ল আমাদের দেশে না থাকাতে সেই বিষয়টা, এবং এই আমরা জানি যে মহিলাদের ব্যাপারেই আমরা যদি যে কথাগুলো বলি, যে মহিলারা অনেক জায়গায় যে এই যে জেন্ডার সেন্সিটিভ না হওয়ার জন্য অনেকভাবে আমরা ভিক্টিমাইজ, এবং আমরা কথা সময় বলি যে উনি মহিলা, এই কারণে উনি পারেন না এই কাজটা। সেখানে ডিসেবল যারা, তাদের যে কি অবস্থা সেটা আমরা নিজেরাই বুঝতে পারি। যদি তারা মহিলা এবং শিশু হয় তাহলে তো তাদের অবস্থা আরও করুন। আমরা জানি আমাদের একটা ল আছে, এটা ল নিয়ে আমরা দেখছি যে এটা ইমপ্লিমেন্ট করতে সমস্যা থাকাতে এখন নতুন করে ওটাকে আরও অ্যামেন্ড করার বিষয় আছে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে কনভেনশনটা, এই কনভেনশনের বিষয়গুলো যেটা আমরা শুনলাম, যে কনভেনশনটা র্যাটিফাই পর্যন্ত হয়ে গেছে, কিন্তু সমস্যা আমাদের দেশে আমরা কিন্তু খুব সহজে যাই যে কোনো সিডো, সিআরসি সবগুলো বিষয় নিয়ে। সফট ইস্যু হলে ঠিক আছে, যখন সেন্সিটিভ ইস্যু হয় তখন কোর্ট বলে এটা তো পার্লামেন্টকে তো আমরা কোনো অর্ডার দিতে পারি না, আমরা কোনো এটা যেহেতু যখন পর্যন্ত না এটা আইনে, বাংলাদেশের আইনে ইনকর্পোরেট করা হবে তখন পর্যন্ত কিন্তু এটা কাজে লাগছে না। অতএব এটা একটা বিরাট বিষয়, এটা আমাদের করা উচিত, এবং এটার জন্য আমার অর্গানাইজেশন অ্যাডভোকেসি করছে আপনার এই সংগঠনের সঙ্গেও, সেটা আমার মনে হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়, আমরা গত বোধহয় পরশুদিন আমরা দেখছি, আমরা প্রত্যেক দিনই কোনো খবর থাকে প্রতিবন্ধীদের নিয়ে। এটা একটা বিরাট বিষয় যে অনেকেই এটা নিয়ে এখন ভোকাল এবং এটা নিয়ে কাজ করছে, কিন্তু এটা শুধু এই মিটিংয়ের ভিতরেই যাতে না হয়। কত মিটিং আমরা দেখি প্রত্যেক সময়, কিন্তু বাস্তবে এটার কি কাজ হচ্ছে সেই বিষয়টা না আমাদের দেখতে হবে। সেই বিষয়ে বলতে গেলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা ইমপ্লিমেন্ট করার জন্যে যেভাবে আস্তে আস্তে যাচ্ছে, সেটার জন্য আমার মনে হলো একটা গাইডলাইন হাইকোর্ট থেকে নেওয়া উচিত। সেই জন্য আমরা যখন দেখলাম প্রাইম মিনিস্টার একটা খুব সুন্দর কমিটমেন্ট করলেন এবং কিছু অর্ডার দিয়ে দিলেন, সেই অর্ডারটাকে বাস্তবায়নের জন্য, সেটা মনিটর করার জন্য আমরা মহিলা আইনজীবী সমিতির পক্ষে আমি নিজে পিটিশনার হয়ে একটা কেস করেছি হাইকোর্টে, যেটা রুল পেয়েছি পরশুদিন। সেই রুলে
এইটাই আছে যে প্রাইম মিনিস্টার যে ডিক্লারেশন দিয়েছেন সেটা যাতে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করা হয় এবং সেটাকে কোর্টকে প্রত্যেক মাসে মাসে 3 মাস পর পরে সেটা ইমপ্লিমেন্টেশনের মেকানিজম, যেটা আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে যেটা করেছি। আমি আমার জাজমেন্ট, আমরা এখন এটা জাস্ট একটা রুল পেলাম, এটা যখন আমরা এটা কোর্ট সরকার পারত। অতএব আমি মনে করি এই এবং সেট আপ একটা গাইডলাইন যদি দেশীয় লকে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে। তো এই বিষয়টা আমি বলতে চাই। এবং আমরা অপশনাল প্রোটোকলের কথা বলেছি। অপশনাল প্রোটোকল সেখানেও কিন্তু ইনকোয়ারি প্রসিডিউর আমাদের বেশিরভাগ সময় বাংলাদেশ যেমন সিডোর অপশনাল প্রোটোকল কমপ্লেন ইনকোয়ারি প্রসিডিউর পারমিশন না দিলে সে ভিতরে এসে সেই ইনভেস্টিগেশনটা করতে পারবে না যতক্ষণ পাবো না। আমার অধিকার যখন সুপ্রিম থেকে বলবে যে না ইউ আর নট, আমি পাচ্ছি না, তখন কিন্তু আমি যেতে পারবো। এই বিষয়টা আমাদের, অতএব আমি মনে করি এই ইস্যুটা আমাদের এই দেশে এটা আমাদের ব্যবহার না করলেও চলবে যদি আমরা ঠিক মতন আমরা কেসটা করতে পারি। যদি কোনো রকম ভায়োলেশন হয় আমাদের এই ডিসেবল বিষয়ে, এটা সেই বিষয়টা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমরা কাজ কেস করতে জানি এখন এতগুলা বিষয় যেটা বললেন, রাইট টু এডুকেশন, রাইট টু ডিগনিটি, প্রাইভেসি। আমি যেটা সব থেকে বলি, সব থেকে যেটা সমস্যা হচ্ছে আমাদের যে কোর্টরুম ড্রামা, সেইখানে এই কোর্টরুমের ভিতরে যে কিভাবে যে কোনো একটা মেয়ে যে বিষয়ে তার ডিগনিটি, প্রাইভেসি থেকে আরম্ভ করে কোনো জিনিস ঠিক মতন আমার দেশে পায় না। যদিও ক্যামেরা ট্রায়ালের কথা বলা আছে, অনেক কিছু বলা আছে, সেখানে একজন ডিজেবল মেয়ে, একজন ডিজেবল সার্ভাইভার, শিশু, তাদের কি অ্যাক্সেস আছে, তারা কিভাবে এটা প্রমাণ করে। আমাদের অনেক সময় জাজরা খুব সিম্পেথি জানিয়ে আমাদের ট্রায়াল কোর্টে হয়তো একটা ভালো জাজমেন্ট দিয়ে দিল, কিন্তু হাইকোর্টে যেয়ে কিন্তু আমরা হেরে যাব। কেন হারবো? আমাদের জানি যে আমাদের সেই ধরনের এভিডেন্সগুলো দেওয়ার জন্য যেই সমস্ত সাপোর্ট সার্ভিস, যেই সমস্ত মেকানিজম থাকা, সেই জিনিসগুলো আমাদের নাই, নেই। এখন একটা হয়তো যে ডিএনএ একটা ওয়ান অফ দ্য ইস্যুতে ডিএনএ টেস্টটা একটা ভালো জিনিস এসছে, যেটা নিয়ে আমরা কিছু কিছু জায়গায় হয়তো যেই কমিটি করা হচ্ছে সেই কমিটির যে তৃতীয় আমার মনে হয় যে মনিটরিং ইমপ্লিমেন্টেশনে যে আমাদের অনুযায়ী জাতীয় পরিবীক্ষণ কমিটি তৃতীয় সভা করলেন, সেখানে আমরা একজন মেম্বার হিসেবে আমার মনে করি এইটাকে কিভাবে শক্তিশালী করা যাবে এবং কোঅর্ডিনেশন কোঅপারেশনের মাধ্যমে টাস্ক ফোর্স তৈরি করে বিভিন্নভাবে আমাদের অভিজ্ঞতা আছে যে অন্যান্য ইস্যুতে, যেমন আমি নারী ও শিশু পাচারের বন্ধের জন্য আমরা যেমন একটা মনিটরিং সেলে এভরি মান্থ আমরা বসি এবং প্রিভেনশনে, প্রোটেকশনে, লিগাল অ্যাকশনে, রিইন্টিগ্রেশনে বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা কমিটি কাজ করি। সেইভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও সেইভাবে শক্তিশালীভাবে যাব। আমি মনে করি ভালো ভালো কমিটিতে অনেকেই আমরা আছি, আমাদের অনেকেই এনারা অ্যাক্টিভলি কাজ করছেন, আমরা সামনে যারা দেখছি, সেখানে আমার মনে হয় এই কাজটা সেভাবে হবে। তা আমরা আশা করছি আমাদের সরকার যেই র্যাটিফিকেশন যেটা করেছেন সেটাকে দেশীয় আইনে ইনকর্পোরেট করবেন এবং সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য যে সমস্ত প্রয়োজন, যে সমস্ত সাপোর্ট সার্ভিস প্রয়োজন, মিনিস্ট্রিগুলার কোঅর্ডিনেশন এবং প্রত্যেক মিনিস্টারের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলা স্পেসিফিক করে সেই ধরনের সাপোর্ট দিতে হবে। সেখানে প্রত্যেকটা ইস্যু যাতে থাকে এবং সেটা একদম কমিউনিটি এবং ফ্যামিলি পর্যায়ে যাতে চলে যায়। ধন্যবাদ। এবং এর আগে আইনজীবীদের নিয়ে উনি একটা মিটিংও করেছেন এই আমাদের নারী প্রতিবন্ধীদের বিষয়ের উপরে। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের অবগতির জন্য আমরা বলি যে আমাদের কর্মকাণ্ডের ফলে যে কিছুদিন আগে সাতক্ষীরাতে আমাদের একটি শ্রবণ প্রতিবন্ধী নারী আপনার লাঞ্ছিত হয়েছিল এবং এর ফলে এক মানে কি বলবো খুব দুর্দান্ত আপনার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, সে দীর্ঘদিন যাবৎ আপনার বিভিন্ন সমাজের অপকর্মের সাথে যুক্ত, তাকে কিন্তু কেউই আপনার মানে থামাতে পারেনি আর কি। পরে আমাদের যারা প্রতিবন্ধী ব্যক্তি ওই এলাকা তারা সেখানে মুভমেন্ট করলো এবং করার পরে লোকাল গভর্নমেন্ট সেখানে শক্ত হয়ে তাকে অ্যারেস্ট করেছে এবং রাইট নাও হি ইজ ইন জেল এবং তার অনেকেই তার ওইখানে আপনার জেলখানায় তারা আপনার এখন আছে। তো এই যে সিচুয়েশন এইটা আস্তে আস্তে দিন দিন কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনায় যাব। আমি অনুরোধ করব যে সম্ভব হয়, কারণ ওনার মতামত এবং ওনার ব্যাখ্যাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমি বিনীতভাবে অস্ট্রেলিয়ান হাই কমিশনার, the another friend of disabled people, I want to say that, and he is supporting
in our different activity. And whenever I invite him to participate in our program, he don't say no. He accommodate his time to come in our program, and as same way he do that in this time also. And I thank you for for his coming, and thank you Justin for you. We love you, man. And please speak for deliver you. For Social Welfare, Enamul Haq Mustafa Shahid. Mr. Abdul Sattar Dulal, the Executive Director of BPKS, thank you very much for those kind words. Our distinguished colleagues from the Diplomatic Corps, representatives of international and domestic NGOs, and representatives of the Bangladesh government, and all of the participants in this seminar. It's really very good, I think, to see the level of involvement here from a range of organisations, from government and non-government, and I think it indicates the importance of this convention, and it's very encouraging to see how seriously it's being taken here. It's an honour for me to be invited here today. I always very much respect and honour the invitations from BPKS and my colleagues in Bangladesh for this national seminar on the UN Convention on the Rights of People with Disabilities. We value very highly our relationship with BPKS and with the Bangladesh government on all development issues, including on the rights of persons with disabilities. I'd like to formally congratulate the organisers and supporters of this seminar, BPKS, CBM, Bread for the World from Germany, and especially the European Union. The UN Convention on the Rights of Persons with Disabilities is a very important international understanding adopted by the UN in 2006. The Convention has helped draw attention to an overlooked development challenge, promoting rights of the more than 650 million people with disabilities worldwide. As has been well explained here this morning, the Convention sets out the legal obligations on states to promote and protect the rights of persons with disabilities. The challenge now is to implement the Convention and those obligations. I certainly hope that this seminar makes a substantial contribution to that implementing of the Convention in Bangladesh. Like Bangladesh, Australia was one of the first countries to ratify this convention, and the Australian government has also acceded to the optional protocol, which enables the UN Disabilities Committee to receive and investigate complaints after all domestic remedies have been exhausted, as again was already discussed today. Within Australia, we're very committed to upholding and safeguarding the rights of people with disabilities, and to ensuring that they're treated equitably. And we see implementing the Convention's obligations through activities at home. This week, leading Australian legal academic, Professor Ron McCullum, was elected as the 2010 chair of the UN Committee on the Rights of Persons with Disabilities. The rights of people with disabilities, the Australian government has pursued, who here has the rank of a state, releasing a national mental which provides a personalised service to those with disability to help them get work, to help stream attention to disability in all our development activities. The Australian Agency for International Development, AusAid, in recent years finalised its strategy for addressing disability in our development program. This was prepared in consultation with groups on the ground, including BPKS and other groups here in Bangladesh, and we're very grateful for that input into developing our strategy, and I certainly endorse those points that were made this morning, that certainly having the voice of the people with disabilities themselves and have that reflected in mainstreaming the policies is very important. We're now implementing this strategy in our development cooperation with Bangladesh. So once again, may I congratulate everybody involved in this seminar. It's certainly a very worthwhile endeavour, and I look forward to hearing the recommendations. I again agree it's very important that recommendations, practical recommendations, be developed from seminars like this. I very much look forward to listening to those and to continuing our engagement with everybody here. Thank you. মাননীয় মন্ত্রী জনাব এনামুল হক মুস্তফা শহীদ, আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।
among Australia, I think I'm very few and other members, less members from this European Union and other guests from Northern Africa যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মূলত যখনই প্রতিবন্ধী মানুষ অসহায় মানুষদের জন্য কোনো সভা সমিতি বা সেমিনারের দাওয়াত পাই ও আমার খবর পাই, আমি আমার উদ্যোগী আসবার চেষ্টা করি। অফুরন্ত কাজের বাদেও আজকে আমি এখানে আসছি এই কারণে যে আজকে আলোচনার মাধ্যমে নিশ্চিত কিছু একটু বেরিয়ে আসবে যে আমাদের দেশের প্রতিবন্ধীদের জন্য অধিকতর আরো ভালো কাজ কিছু আমরা করতে পারি, যা আমাদের জন্য জানা এবং বাস্তবায়ন করা অতীব প্রয়োজন। মূলত আমি এখানে বসে কিছু কথাবার্তা শুনলাম। গুরুত্ব দেওয়া হয় যে জাতিসংঘ সনদের প্রতি, গুরুত্ব দেওয়া হয় যে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি, গুরুত্ব দেওয়া হয় যে নতুন করে আইন করার প্রতি। তো এই সম্পর্কে আমার বক্তব্য খুব সীমিত। জাতিসংঘ সনদের প্রতি আমরা শ্রদ্ধাবোধ পোষণ করি, কারণ আমরা নিজেরা এই সনদের একজন স্বাক্ষরকারী দেশ। স্বাক্ষরকারী দেশ হিসেবে আমাদের উপরে এর বাস্তবায়ন করার দায়িত্বটা বর্তায়। এখানে সন্দেহের কোনো অবকাশ থাকবার কথা নয় যে ধারাগুলোতে যেভাবে বিস্তৃত আকারে প্রতিবন্ধীদের কথা বলা হয়েছে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে এবং কিভাবে তাদের আরো ভালোভাবে সহজ সরল সুন্দর জীবনে ফিরিয়ে আনা যা বলা হয়েছে তাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সরকার কমিটেড, তারা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা বাস্তবায়ন করব। মহিলা সমিতির পক্ষ থেকেও তারা কিছু কথাবার্তা বলেছেন, ইতিমধ্যে আরো তারা কিছু আইন প্রণয়নের চেষ্টা করেছেন। আর আপনারা জানেন যে আইন কিন্তু প্রতিবন্ধীদের জন্য আমাদের দেশে আইন আছে, সংশোধন করা হবে, আরো প্রয়োজনে আইন করা যাবে। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বড় সেটা হলো আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আজকে এই কথাটা খুব প্রকাশিত সত্য যে প্রতিবন্ধীদের সামাজিকভাবে আমরা যথাবিহিত সম্মান প্রদর্শন করতে পারি না বলেই হয়তো পরিবারের অনেক সদস্য তার প্রতিবন্ধী সন্তানদের একজন প্রতিবন্ধীর প্রতি যে সম্মান শ্রদ্ধা প্রদর্শন করার কথা আমাদের রাস্তাঘাট গাড়ি ঘোড়া চলাফেরায় সেটুকু আমরা করি না। প্রতিবন্ধীদের প্রতি একটু অবজ্ঞার দৃষ্টিতে দেখার এই যে একটা মানসিকতা, এই হীন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বস্তুত হিসাব করে দেখেন, আমরা ব্যবহারিক জীবনে কিন্তু মানব সমাজের ইতিহাস পর্যালোচনা দেখা যায় যে সবাই আমরা প্রতিবন্ধী। শিশু তাদের সেটাও একটা পরনির্ভরশীলতাই প্রতিবন্ধকতার প্রধান উপকরণ হয়, তাহলে বোঝা যাবে ছেলেটি স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত সে প্রতিবন্ধী। বৃদ্ধ বয়সে এসেও আমরা প্রতিবন্ধী হয়ে যাই, তখন আমরা পরিবারের উপর নির্ভরশীল হয়ে যাই। যৌবন অবস্থাতেও যদি এই ছেলেটি কর্মবিমুখ হয়, কাজ করতে না পারে, পথভ্রষ্ট হয়ে যায়, সেও এক শ্রেণীর প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী ভরপুর এই সমাজে, এই দেশে আজকে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? তো অনেক আলাপ আলোচনার পর দলীয় দৃষ্টিভঙ্গিতে জিনিসটাকে না দেখে জননেত্রী শেখ হাসিনা একটা কথা উচ্চারণ করেছিলেন যে আমাদের সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে। জিনিসটা একটু ভ্যাগ কিন্তু সুস্পষ্ট। আমাদের সামাজিক জীবনে যদি ওই নিরাপত্তা বলয়ের আবরণে আমরা থাকতে পারি, সোশ্যাল সিকিউরিটি কখন কাজ রাখতেছে, সে প্রতিবন্ধী হতে পারে, সে এতিম শিশু হতে পারে, সে একজন বয়স্ক লোক হতে পারে, সে একজন দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে, কিন্তু তাকে সামাজিক নিরাপত্তা দেবে রাষ্ট্র। এই সাপোর্টটুকু যদি সে পায় এবং সে অনুভব করতে পারে যে আমার একজন গার্জিয়ান অভিভাবক আছে, আমার পরিবারের আমার আপন পিতা মাতা, আমার ভাই বোন যদি আমাকে ছেড়ে চলে যায়,
তবুও রাষ্ট্র আমার অভিভাবক হিসেবে কাজ করবে। এই চেতনাটুকু এই প্রতিবন্ধী লোকটিকে যদি আমরা বিশ্বাস করাবার মতো পরিবেশ সৃষ্টি করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিবন্ধী জনগোষ্ঠী দক্ষ জনগোষ্ঠীতে পরিণত হবে এবং কর্মক্ষম নয়, শুধু প্রজ্ঞা এবং মেধার দ্বারা বাংলাদেশের কর্মজীবনে তারা এটা নাটকীয় পরিবর্তন আনতে পারবে। কারণ আমার বিশ্বাস যে এই সমস্ত প্রতিবন্ধীরা জন্মগতভাবেই হোক কিংবা দুর্ঘটনা কবলিত অবস্থাতেই হোক, হয়তো কেউ শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কিন্তু বিধাতা তাদের প্রজ্ঞা এবং মেধা দিতে কিন্তু কার্পণ্য করে নাই। দৃষ্টান্ত স্বরূপ